আচ্ছা দেখো, তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা এখন কোথায় আসছি? একটা টপিক, সেটা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে। কোথায় ঘটে? মাইটোসিস কোথায় ঘটে। তাহলে কোষ বিভাজনে কয়টি প্রক্রিয়া ছিল? কোষ বিভাজন প্রক্রিয়া ছিল তিনটি। কয়টি? অ্যামাইটোসিস, মিওসিস, মায়োসিস, নাকি? অ্যামাইটোসিস, মিওসিস এবং মাইটোসিস, তাই না? তাহলে এখানে যে টপিকসটা তোমাদের এখন আছে সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে। দেখো, মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। কি যুক্ত? নিউক্লিয়াস যুক্ত। কারণ আমরা নিউক্লিয়াস কাকে বলে আমরা জানছি, যে নিউক্লিয়াস কাকে বলবো আমরা, যে কোষের মধ্যবর্তী স্থানে যে বস্তুটা অবস্থান করে একে আমরা কি বলবো? নিউক্লিয়াস। একে কি বলবো? নিউক্লিয়াস। তাহলে কোষের মধ্যবর্তী স্থানে অবস্থিত বস্তুটিকে বলবো আমরা নিউক্লিয়াস। তাহলে এই মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। কোন কোষে ঘটে? দেহকোষ। তাহলে দেহকোষ কাকে বলবো আমরা? যে দেহের সাথে সম্পর্কিত কোষগুলোকে বলবো আমরা দেহকোষ। কি কোষ? এই দেহকোষের অপর নাম কি ছিল বলতো? সোমাটিক সেল। কি সেল? সোমাটিক সেল। সোমাটিক সেল বা গ্যামেটিক সেল লিখে দিয়েছিলাম না? তাহলে এখানে বলছে যে উদ্ভিদ নিউক্লিয়াস যুক্ত দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল। কিশীল? বর্ধনশীল। বর্ধন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। বর্ধন মানে কি? বৃদ্ধি পাওয়া। আচ্ছা, অনেক সময় দেখা যায় না যে এরকম একটা গাছে কিছু পাতা আছে, এই পাতার নিচ দিয়ে ছোট ছোট কিছু পাতা বের হয় না? হয় কি? এই ছোট পাতাগুলো, তাহলে এই বড় পাতাগুলো যে আছে, ছোট পাতাগুলো কি আস্তে আস্তে বড় হবে না? হ্যাঁ, তাহলে এই যে আস্তে আস্তে বড় হওয়ার যে প্রক্রিয়াকে বলা হয় বর্ধনশীল। কিশীল? বর্ধনশীল। তাহলে বলছে এখানে যে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। কি টিস্যু? ভাজক টিস্যু। কি টিস্যু? ভাজক টিস্যু। ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, তারপর কি ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে। কি কোষে? প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন কি হয়? দেখা যায়। এখন এখানে একটা টপিক হচ্ছে অযৌন জনন। কি যৌন জনন? লিখে দিয়েছিলাম খাতা তোমাদের, কথা বলো না কেন তোমরা? অযৌন জনন লিখে দিয়েছিলাম? একটা হলো অযৌন জনন, একটা হলো যৌন জনন। একটা হলো অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জননটা যদি জানো তাহলে অযৌন জননটা জানবা। তাহলে যৌন জননটা কোনটা? যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান কি হয়, সন্তান বা বংশবৃদ্ধি করা সম্ভব। সন্তান বা বংশবৃদ্ধি করা কি সম্ভব, সেই প্রক্রিয়াটাকে বলা হয় যৌন জনন। কি প্রক্রিয়া? যৌন জনন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান কি হয়, তৈরি হওয়া বা বংশবৃদ্ধি হওয়া সম্ভব না, তাকে বলবো আমরা অযৌন জনন। কি জনন? অযৌন জনন। যৌন জনন কাকে বলবো আমরা? আমি আবার বলি, যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান কি হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান বা বংশবৃদ্ধি হওয়া কি হয় সম্ভব, তাকে বলবো আমরা যৌন জনন। আর অযৌন জনন কোনটা? যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান সন্ততি বা বংশবৃদ্ধি হওয়া সম্ভব নয়, তাকে বলবো অযৌন জনন। এক কথা, অযৌন জননে হচ্ছে বাচ্চা হয় না, আর যৌন জননে কি হয়? বাচ্চা হয়। এখন এই অযৌন জননের ক্ষেত্রে আমরা বলবো, যদি আমি ছেলে ছেলে আর এখানে মেয়ে এবং ছেলে, মেয়ে এবং ছেলে, তাহলে ছেলে ছেলে যদি বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি সন্তান তৈরি হওয়া সম্ভব? বংশবৃদ্ধি হওয়া সম্ভব? সম্ভব নয়। আর মেয়ে ছেলে যদি হয়, আলাদা আলাদা যদি হয়, কারণ আলাদা হওয়ার পিছনে এখানে মেয়েরা কি করবে? ডিম্বাণু। মেয়েরা কি করবে? ডিম্বাণু। মেয়েদের থেকে আসবে হচ্ছে ডিম্বাণু, ছেলেদের থেকে কি আসবে? শুক্রাণু। ছেলেদের থেকে কি আসবে? শুক্রাণু। মেয়েদের থেকে কি আসবে? কথা বলো। ডিম্বাণু। আর ছেলেদের থেকে আসবে শুক্রাণু। তাহলে এই যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি হবে? জাইগোট। কি তৈরি হবে? জাইগোট। কি তৈরি হবে? জাইগোট। আর জাইগোট সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হবে বাচ্চা তৈরি হওয়া বা বংশবৃদ্ধি হওয়া। আমি আবারও বলি, দেরি দুজন আসলা। দেখো, আজকে আমাদের আলোচনা ছিল হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস কোথায় ঘটে? এখানে বলা আছে যে মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। তাহলে নিউক্লিয়াস কোনটা? বস্তুটার কেন্দ্রে যেটার অবস্থা সেটার নাম কি হচ্ছে? নিউক্লিয়াস। এখন এই উদ্ভিদের বর্ধনশীল অংশ, বর্ধনশীল অংশ বলতে বোঝানো হয় যে গাছের পাতা যেমন একটা ছোট থাকে,
নিচে একটা কি থাকে, ছোট পাতা থাকে। এই ছোট পাতাটা কি হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এই বড় হওয়াটাকে বলা হয় বর্ধনশীল। কি বলা হয়, বর্ধনশীল। এখন এই বর্ধনশীল অংশে ঘটে যেমন এই ভাজক টিস্যু হয়, কাণ্ড থাকবে, কি থাকবে, কাণ্ড, তারপর থাকবে হচ্ছে মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন কি হয়, দেখা যায়। প্রাণী দেহের দেহকোষে, দেহকোষ কাকে বলবো আমরা, দেহকোষ বলা হয় হচ্ছে যে উদ্ভিদের দেহের সাথে সম্পর্কিত কোষগুলোকে বলা হয় কি কোষ, দেহকোষ। উদ্ভিদের দেহের সাথে সম্পর্কিত কোষগুলোকে বলা হয় দেহকোষ। আর ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের অযৌন জনন, কি জনন, অযৌন জনন। এই অযৌন জনন মনে রাখতে গেলে দুটি সংখ্যা মনে রাখতে হবে, একটা হলো অযৌন জনন, একটা হলো যৌন জনন। একটা অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। তাহলে অযৌন জনন কাকে বলবো আমরা, যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান সন্ততি বা বংশধর কি করা হয়, তৈরি করা সম্ভব, তাকে বলবো আমরা যৌন জনন পদ্ধতি। আর যেটা সম্ভব না সেটা কি, অযৌন জনন। আমি লিখে দিচ্ছি, সংখ্যাটা লিখে নাও, তোমাদের মনে থাকবে না, আমি জানি। যৌন জনন কি, যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান অথবা বংশধর তৈরি হওয়া সম্ভব, সেই প্রক্রিয়াকে বলে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান অথবা বংশধর, কোনটা, যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান অথবা বংশধর, সন্তান দন্তস, সন্তান অথবা বংশধর তৈরি হওয়া সম্ভব, সেই প্রক্রিয়াকে বলবো যৌন জনন প্রক্রিয়া বা যৌন জনন। আর অযৌন জননটা কি লিখে দিতে হবে, এটা জানলে তো ওটাও জানবে, একই 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 উত্তর, অযৌন জনন। অযৌন জনন, অযৌন জনন কি, ও সব ঠিক থাকবে, শুধু এখানে কি হবে, লাস্টে এই জায়গাটা কি হবে, সম্ভব, সম্ভবের পরে কি হবে, সম্ভব নয়, সম্ভব নয়, সেই প্রক্রিয়াকে বলবো আমরা অযৌন জনন, অযৌন জনন। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান অথবা বংশধর তৈরি হওয়া সম্ভব, সেই প্রক্রিয়া বলবো যৌন জনন প্রক্রিয়া। আর অযৌন জনন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সন্তান বা বংশধর তৈরি হওয়া সম্ভব নয়, তাকে বলবো আমরা অযৌন জনন প্রক্রিয়া। এখন দেখো পরে পেজে যাও, কোন 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 কোষে মাইটোসিস বিভাজন ঘটে না, কি বলছে, কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। এখন প্রাণীর স্নায়ু টিস্যুর, প্রাণীর কি টিস্যু, স্নায়ু টিস্যুর স্নায়ু কোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা ও উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে। যেহেতু রক্তের কথাটা এখানে আসলো, আমি বলে দেই, রক্ত তিন ধরনের, কয় ধরনের, রক্ত, রক্ত বা ব্লাড, BLOOD, ব্লাড, ব্লাড মানে কি, রক্ত। এই রক্ত যদি কি পরীক্ষা আসে, তাহলে বলবা যে রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা, তরল যোজক কলা, রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। তাহলে আমি এখানে লিখে দিই, রক্ত কি, রক্ত কি, রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা বা টিস্যু। বুঝতে পারছো, রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা বা টিস্যু, ঠিক আছে। তাহলে আমরা বলবো রক্ত কি, রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা বা টিস্যু। রক্ত দেখতে কেমন, লাল, রক্ত কি বর্ণের হয়, লাল বর্ণের। রক্তের স্বাদ আছে, স্বাদ আছে না, রক্তের স্বাদ কি, ক্ষারীয়, রক্তের স্বাদ কি, ক্ষারীয়। দেখবো রক্ত যদি কখনো কেটে যায়, মুখে দিলে লবণ লবণ লাগে, ক্ষারীয়, ঈষৎ কি, ক্ষারীয়। এখন রক্ত কয় প্রকার হয়, তিন প্রকার। রক্ত কয় প্রকার, তিন প্রকার। রক্ত প্রকার হচ্ছে তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার। কয় প্রকার বলো, তিন প্রকার। এক নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা, কি কণিকা, লোহিত, এগুলো ক্লাস 9 সব পাবা, লোহিত রক্ত
কণিকা, যেটাকে বলা হয় আর বি সি। আর 2 নম্বরটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা বা WBC। আর 3 নম্বরে আছে হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট। আচ্ছা লেখো, আমি বলে দিচ্ছি তারপর। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা WBC, আর অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট, অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। দেখো এখন আমাদের এখানে কয়টা কণিকা পাইলাম আমরা? 3টি পাইছি। কয়টি? 3টি। আর 3টির কিছু সংকেত আমরা লিখছিলাম, তাই না? একটা লিখছিলাম WBC, একটা লিখছিলাম কি আরবিসি লিখছিলাম না? তাহলে এগুলো তো পূর্ণরূপ থাকা দরকার নাকি? এখন প্রথমে ছিলাম কি? ছিলাম লোহিত রক্তকণিকা না? প্রথমে কি ছিল? লোহিত। লোহিত মানে কি? লাল। লোহিত মানে কি? লাল। লাল রক্তকণিকা, রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আমরা কি দিছিলাম? আরবিসি। কি দিছিলাম? আরবিসি। তাহলে এখানে সরাসরি আমরা লিখবো আরতে কি? রেড। আরতে কি? রেড। আরতে রেড। আর রেড মানে কি? লাল। রেড মানে কি? লাল। BLOOD, রেড ব্লাড। সরাসরি সেল লিখবা, CELL, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল। তাহলে রেড মানে লাল, ব্লাড মানে রক্ত, লোহিত রক্ত, সেল মানে কণিকা বা কোষ, কণিকা বা কোষ বা কর্পাস সেল এখানে লেখা যায়, সমস্যা নাই। আর একটা ছিল হচ্ছে শ্বেত রক্তকণিকা। কি রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্তকণিকা লিখছিলাম WBC। কি লিখছিলাম? WBC। ডাব্লু তে কি? হোয়াইট। ডাব্লু তে কি? হোয়াইট। হোয়াইট মানে সাদা। হোয়াইট মানে কি? সাদা বা শ্বেত। সাদা বা শ্বেত। ব্লাড, BLOOD, রেড ব্লাড। হোয়াইট ব্লাড, CELL, সেল। রেড ব্লাড সেল। বুঝতে পারছেন? তাহলে আরবিসির পূর্ণরূপ হচ্ছে রেড ব্লাড সেল, আর WBCর পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আর লাস্টেরটা কি ছিল? অনুচক্রিকা। কি ছিল? অনুচক্রিকা, যেটাকে বলা হয় থ্রোম্বোসাইট। কি বলা হয়? থ্রোম্বোসাইট। এই রক্তের কিন্তু এক একটা কাজ আছে। এই রক্তকণিকাগুলোর কি আছে? এক একটা কাজ আছে। এই রক্ত লাল কেন হয়? এই লোহিত রক্তকণিকার কারণে রক্তের বর্ণটা কি বর্ণের হয়? লাল বর্ণের হয়। কি বর্ণের হয়? লাল বর্ণের। আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তের মধ্যে যে কোষগুলো থাকে, কোষে যে জীবাণুগুলো আক্রমণ করে একে কি করা? ধ্বংস করে দেওয়া। আর থ্রোম্বোসাইটের কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে কি করা? সাহায্য করা। কি করা? জমাট বাঁধতে সাহায্য করা। দেখবো আমাদের হাত যদি কেটে যায়, কেটে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবা সেখানে রক্তটা জমাট বেঁধে যায় না? এটাকে এই জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে তোমাদের অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। এখন দেখো, এটা কিন্তু আমাদের আলোচনার বিষয় না, এটা রক্তকণিকার কথাগুলো আসছে জন্য কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে? এটা আগে থেকে জানা হয়ে গেল, পরবর্তী ক্লাস 9-এ গিয়ে তোমাদের সব কিন্তু আছে এই জায়গায়। এখন উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। এখন আসবো আমরা পার্ট 2। পার্ট 2-তে কি বলা আছে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। কি বিভাজন পদ্ধতি? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি 2টি পর্যায়ে সম্পূর্ণ হয়। কয়টি পর্যায়ে সম্পূর্ণ হয়? 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। কি কি হবে? প্রথম পর্যায়ে কার বিভাজন হবে? নিউক্লিয়াসের। প্রথম পর্যায়ে কার বিভাজন হবে? নিউক্লিয়াসের। এবং দ্বিতীয় পর্যায়ে কার বিভাজন হবে? সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখন নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস। কি কাইনেসিস? ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন সংজ্ঞা দুটো লিখে নাও। দেখো তাহলে এখানে তোমাদের বলা আছে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। কি পদ্ধতি? ধারাবাহিক মানে কি বলো তো? ধারাবাহিক কথার অর্থ কি বলো? তো ধারাবাহিক নাটক দেখছো? ও, মেয়েরা তো নাটক দেখে, ধারাবাহিক সিরিয়াল দেখে না? নাটক ধারাবাহিক সিরিয়াল দেখে, নাটক দেখে না। ধারাবাহিক মানে কি বলতো? একের পর এক, একের পর এক, এই আসতেছে একের পর এক, একের পর। ধারাবাহিক মানে কি? একের পর এক, মানে একটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা আসবে, একটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা আসবে। এটা হলো ধারাবাহিক প্রক্রিয়া।
আচ্ছা দেখো, তাহলে কি বললাম এখানে যে মাইটোসিস প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। যেমন ধারাবাহিক নাটক যদি হয়, ধারাবাহিক সিরিয়াল যদি হয়, প্রথমে প্রথম পর্ব, তারপর কি হয় দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এভাবে চলতেই থাকে, চলতেই থাকে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন প্রথমে ক্যারিওকাইনেসিস। কি কাইনেসিস? ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস পদ্ধতি আমরা কাকে বললাম? যে নিউক্লিয়াসের বিভাজনটাকে বলবো আমরা ক্যারিওকাইনেসিস। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। অর্থাৎ সংজ্ঞাটা মুখস্থ থাকলে কিন্তু এই দুটো লাইন আমার এমনি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি হবে? নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে, এটা হলো ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে ঘটবে হলো সাইটোপ্লাজমের বিভাজন, সেটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। এখন তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারফেস কি? ইন্টারফেস কি? শুধু লিখে দিব, বাসায় নিয়ে গিয়ে লিখে রাখে দিবেন, আর মুখস্থ করার প্রয়োজন নাই। আজকে খাতা খাটবো, কয় নাম্বার বাসিন এটা দেখবো। ইন্টারফেস কি? উত্তর লেখো। কোষ বিভাজন শুরু হওয়ার আগে, কোষ বিভাজন শুরুর আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তাকে ইন্টারফেস বলে। ইন্টারফেস বলে। তাহলে কোষ বিভাজন শুরু হওয়ার আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কি করতে হয়? কাজ করতে হয়। এই তাকে বলবো আমরা ইন্টারফেস। কি বলবো? ইন্টারফেস। ইন্টার মানে কি? বলেন এন্ট্রি নেওয়া। কি নেওয়া? এন্ট্রি নেওয়া মানে প্রবেশ করা। এন্ট্রি নেওয়া মানে প্রবেশ করা। যেমন সিনেমা শুরু হওয়ার আগে পর্দার সামনে নায়ক এভাবে কি হয়? উপস্থিত হয়। এটা কি বলা হয়? ইন্টার। কি বলা হয়? আর ফেজ মানে হচ্ছে কি করা? ফেস করা মানে কি করা বলেন তো? ফেস করা শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি হওয়া। কি হওয়া? তাহলে সে কাজটা শুরু হওয়ার আগে বা সামনাসামনি যাওয়ার আগে বা কোষ বিভাজনটা শুরু হওয়ার আগে সে নিজে কি করবে? প্রস্তুতিমূলক কিছু কাজ করবে। কি করবে? প্রস্তুতিমূলক কিছু কাজ করবে। তখন এটাকে বলবে ইন্টারফেস। কি বলবো? ইন্টারফেস। এই প্রশ্নটা কি বুঝছো তোমরা? এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। ইন্টারফেস কি? তাহলে কোষ বিভাজন শুরুর আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, একে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়? ইন্টারফেস। এখন দেখো, বেশি দিব না, পড়া থাকবে শুধু এই দুইটা টপিকস, ভালো করে শুনে নেন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? এবং পরের প্রশ্নটা, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটার মধ্যে শুধু কি কি পদ্ধতি? কয়টা পদ্ধতি? দুইটা। একটা ক্যারিওকাইনেসিস, একটা কি সাইটোকাইনেসিস। এখন শুধু পদ্ধতিটা আমরা পড়লাম, এখন শুধু আমরা ক্যারিওকাইনেসিসটা কি পড়াবো দেখো তো। আচ্ছা দেখো, ক্যারিওকাইনেসিসটা দেখো, চিত্রগুলো বুঝতে হবে ভালো করে। এখন খাতা রাখো, খাতা রেখে বইয়ের দিকে তাকাও। প্রথমে বলছে যে বিভাজিত কোষগুলো, কোনগুলো? বিভাজিত কোষে নিউক্লিয়াসে একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। কি মাধ্যমে সম্পন্ন হয়? আর জটিল মাধ্যমে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা কি হয়? সম্পন্ন হয়। এই পরিবর্তনগুলো কি প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ধারাবাহিকভাবে ঘটে বা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টাকে 5টি ভাবে বিভক্ত করা হয়। কয়টা ভাবে বিভক্ত করা হয়? এত কথা লিখবা না তোমরা, একবার লিখবা ক্যারিওকাইনেসিস, উপরে কি লিখলা? ক্যারিওকাইনেসিস। লেখার পরে লিখবা যে এই ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য কয়টি ধাপ প্রয়োজন? 5টি ধাপ। কয়টি ধাপ? 5টি ধাপ। সেটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো ভালো করে দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। দেখতে পাচ্ছ? তাহলে কয়টা ধাপ? 5টা ধাপ। দাগায় নাও, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ফেজগুলো কি করতে হয়? 5টা ধাপে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন
এই কেরিওকাইনেসিস প্রক্রিয়া আমি আবারও বলি, দেখো তাহলে মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে কেরিওকাইনেসিস। কি কাইনেসিস? কেরিওকাইনেসিস। এখন আমি বইয়ের কথাগুলো লিখবো না, আমি লিখবো যে কেরিওকাইনেসিস সম্পূর্ণ হওয়ার জন্য 5টা ধাপ প্রয়োজন। কয়টি ধাপ প্রয়োজন? 5টা ধাপ প্রয়োজন। একটা হলো প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলাফেজ। এই 4টা পর্যায়, 5টা পর্যায়। কয়টা পর্যায়? 5টা পর্যায়। এখন আমরা প্রোফেজ সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? প্রোফেজ সম্পর্কে। কি সম্পর্কে? প্রোফেজ। দেখো এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। কি ধাপ? তাহলে এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? পরীক্ষা যদি আসে দেখায় নাও। তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির সবচেয়ে বড় ধাপ কোনটা? দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? প্রোফেজ।